কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আগের ভিডিওতে আমরা মেন্ডেলের চ্যাপ্টার পুরো শেষ করে দিয়েছিলাম। থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বনান্ধতা, তাদের সম্পর্কিত যে প্রবলেম এগুলো সবই তোমাদের করানো হয়েছিল, প্লাস লাইফ ক্লাসও এগুলো শেষ হয়েছে। তো এই ভিডিওতে আমরা পরে চ্যাপ্টার শুরু করবো। চ্যাপ্টারটা হলো অভিব্যক্তি বা ইভলিউশন, অভিব্যক্তি অভিযোজন। খুব একটা কঠিন চ্যাপ্টার নয়। এখানে প্রথমেই যেটা আছে তাহলে আমাদের জানতে হবে যে অভিব্যক্তি কাকে বলে। অভিব্যক্তি বা বিবর্তন, তাই না? এটা খুব কি বলবো, স্লোলি বাট কন্টিনিউয়াস প্রসেস, খুব মন্থর এবং গতিশীল একটা প্রক্রিয়া, একটা ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পূর্বপুরুষের সরল জীব থেকে বর্তমানে জটিল জীবের সৃষ্টি হয়েছে। আগেকার সরল জীব থেকে বর্তমানে জটিল জীবের সৃষ্টি হয়েছে। আমরা তো এটা জানি যে আদিম যে মানুষগুলো ছিল সেই মানুষগুলো কি গাছের গুহায় বসবাস করতো, পাহাড়ের কোটরে বসবাস করতো, কাঁচা মাংস খেত। কিন্তু বর্তমান সভ্যতার মানুষরা কি তাই করে? তাই না? তারা পোশাক পরতো না। কিন্তু এখন আমরা অনেক আধুনিক বা অ্যাডভান্স হয়েছি, তার কি তাদের সরল থেকে বর্তমানে জটিল সৃষ্টি হয়েছে, তাই না? বুঝতে পারি তো? তাহলে এটা একটা স্লোলি বাট কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা মন্থর এবং গতিশীল প্রক্রিয়া। বলতে পারি আমরা যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ অর্থাৎ উদ্বংশীয় সরলতম জীব থেকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে, তাই না, বর্তমানের কঠিন বা জটিল জীবের সৃষ্টি হয়েছে, তাই না? যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ অর্থাৎ উদ্বংশীয় সরলতম জীব থেকে ধারাবাহিক বিবর্তনের মাধ্যমে বর্তমানে জটিল জীবের সৃষ্টি হয়েছে, সেই গতিশীল প্রক্রিয়াটাকে বলা হয় কি? অভিব্যক্তি বা ইভলিউশন। আবার বলছি, এটা খুব স্লোলি বাট কন্টিনিউয়াস প্রসেস, এটা খুব ধীরগতি সম্পন্ন কিন্তু একটা গতিশীল প্রক্রিয়া। এটা হতে অনেক সময় লেগে যায়। তো এইখানে করে আমাদের প্রথমেই যেটা রয়েছে সেটা হলো জীবনের উৎপত্তি বা অরিজিন অফ লাইফ। অরিজিন অফ লাইফ। তাহলে আমাকে জানতে হবে জীবন কাকে বলে, তাই না? জীবন হলো একটা প্রোটোপ্লাজমিক সংগঠন, যার বৃদ্ধি হয়, বংশবিস্তার ঘটে, প্রজনন ঘটে, উত্তেজনা সাড়া দেয়, চলন গমন ঘটে, তাই না? সেই প্রোটোপ্লাজমিক সংগঠনটাকে আমরা কি বলি? জীবন বলি। তাহলে একটা প্রোটোপ্লাজমিক সংগঠন যার বৃদ্ধি, পুষ্টি, চলন গমন, উত্তেজনা সাড়া দেওয়া এগুলো ঘটে, সেই প্রোটোপ্লাজমিক সংগঠনটাকে কি বলছি আমরা? জীবন। পৃথিবীতে আজ থেকে প্রায় 300 কোটি বছর আগে প্রথমে জীবনের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? আমরা জানি আজ থেকে প্রায় 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে। তো পৃথিবী সেই সময় সৃষ্টি হয়েছে, সেই সময় পৃথিবী ছিল একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড। সেই সময় পৃথিবীতে কোনো মুক্ত অক্সিজেন ছিল না। সেই সময় পৃথিবী ছিল হাইড্রোকার্বন, তাই না? হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেনের যৌগ, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন সালফাইড, কোনো অক্সিজেন ছিল না। এই উত্তপ্ত পৃথিবী আস্তে আস্তে তাপ বিকিরণ করে শীতল হয়, বুঝতে পারলে তো? এই উত্তপ্ত পৃথিবী ঠান্ডা হতে প্রায় 150 কোটি বছর লেগে গেছে। কারণ আমরা জানলাম আজ থেকে 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছে, আর জীবের সৃষ্টি হয়েছে প্রথমে সমুদ্রের জলে, সেটা সৃষ্টি হয়েছে গোটা 300 কোটি বছর আগে। তো কিভাবে জীব সৃষ্টি হলো এই নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে, ঠিক আছে? বিভিন্ন জন বিভিন্ন মতবাদ দিয়েছে, যে বায়োজেনেটিক থিওরি, তাই না, অ্যাবায়োজেনেটিক থিওরি, কসমোজয়েড থিওরি, মানে নানা জনের নানা মতবাদ আছে। তবে এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্তে আসা যায়নি যে কিভাবে জীবন সৃষ্টি হলো, তাই না? তো দুজন বিজ্ঞানী ছিল, একজন ওপারিন, একজন হ্যালডেন, আর একজন আলেকজান্ডার এআই ওপারিন এবং একজন ছিলেন হ্যালডেন, তাই না? একজন হলো ওপারিন, OPARIN, আরেকজন হ্যালডেন, HALDAN। এই দুজনের মতবাদটা একই। তারা কি বলছে? আদিম পৃথিবীতে সরল যৌগ থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে জটিল যৌগ সৃষ্টি করছে। কেননা পৃথিবীতে প্রথমে যে যৌগগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো ছিল সরল। সেই সরল যৌগগুলো নিজেদের মধ্যে কি হয়? রাসায়নিক বিক্রিয়া করে, তাহলে তোমার কী করে? জারণ বিজারণ ঘটে, তাই না? তারপরে হলো তোমার তাদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, তাদের মধ্যে জারণ বিজারণ হয়, তাই না? এইরকম করে তোমার সেগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে আরও জটিল যৌগ সৃষ্টি হয়েছে। তাহলে এটা ওপারিনও বলছে, এটা হ্যালডেনও বলছে যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় পৃথিবীতে তোমার অতিবেগুনি রশ্মি ছিল, তোমার গামা রশ্মি ছিল, এক্স রশ্মি ছিল, তারপরে তড়িৎচুম্বকীয় তরঙ্গ ছিল, তাই না? তো সেইগুলো দেখো, বিজ্ঞানী ওপারিন 1920 খ্রিস্টাব্দে মন্তব্য করেছে যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো ধীরে ধীরে অধিকতরে জটিল যৌগে পরিণত হয়েছে বিদ্যুৎ শক্তির প্রভাবে। আমি একটু আগে যেটা বললাম, বিদ্যুৎ শক্তির প্রভাবে, অতিবেগুনি রশ্মির প্রভাবে, মহাজাগতিক রশ্মির প্রভাবে। পরবর্তীকালে 1930 খ্রিস্টাব্দে হ্যালডেন বলে আরেকজন বিজ্ঞানী
তারই মতবাদকে সমর্থন করেন। অর্থাৎ তারা দুজনেই একই মন্তব্য করেন যে আদিম পৃথিবীতে সরল যৌগ থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জটিল যৌগ সৃষ্টি হয়েছে। সেটা কিভাবে হয়েছে? রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হতে পারে, তোমার কি বলবো, জারণ বীজাণুর মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকম প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে এটা হয়েছে। সেটা কাদের মাধ্যমে হয়েছে? সেটা এক্স রশ্মি, তারপরে বিদ্যুৎ শক্তির প্রভাবে, অতিবেগুনি রশ্মির প্রভাবে, মহাজাগতিক রশ্মির প্রভাবে, তাই না? যে সরল যৌগ থেকে ধীরে ধীরে জটিল যৌগ সৃষ্টি হয়েছে। এটা প্রথমে ওপারিন করেছিলেন 1920 খ্রিস্টাব্দে, তারপরে 1920 খ্রিস্টাব্দে এই বক্তব্যটা ওপারিন করেন। তারপরে তার বক্তব্যকে সমর্থন করেন হ্যালডেন বলে একজন বিজ্ঞানী, তিনি 1930 খ্রিস্টাব্দে। এই ওপারিন এবং হ্যালডেনের যে সমর্থিত মতবাদ, এটাকে আমরা বলি রাসায়নিক বিবর্তনবাদ। অনেক সময় প্রশ্ন দেয় রাসায়নিক বিবর্তনবাদ কাকে বলে। তাহলে জীবন সৃষ্টি সম্পর্কিত ওপারিন এবং হ্যালডেনের যে মতবাদ, উভয় মতবাদকে একত্রিতভাবে আমরা কি বলি? রাসায়নিক বিবর্তনবাদ। তাহলে এবারে আসবো আমরা যে জীবনের উৎপত্তি কতগুলো ধাপের মাধ্যমে সম্পন্ন হয়েছে। তো জীবনের উৎপত্তিতে প্রথমে রয়েছে কি? জৈব যৌগের সৃষ্টি। প্রথমে হলো কি? 1 নম্বর জৈব যৌগের সৃষ্টি। দেখো, একটু আগে বললাম যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল সেই সময় পৃথিবীতে অক্সিজেন ছিল কি? হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেন যোগ হয়। প্রথমে যে হাইড্রোকার্বনগুলো সৃষ্টি হয়েছিল সেগুলো ইথিলিন, অ্যাসিটিলিন, তাই না? মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এই সমস্ত হাইড্রোকার্বনগুলো পৃথিবীতে প্রথমে সৃষ্টি হয়েছিল। ঠিক আছে? তাহলে এটা হলো হাইড্রোকার্বন। এটা যৌগ সৃষ্টির আমরা কতগুলো ধাপ পাচ্ছি। একটা হাইড্রোকার্বন সৃষ্টি, কার্বন সৃষ্টি। 2 নম্বর পাচ্ছি আমরা কার্বনের অক্সি হাইড্রোক্সি গঠন। কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন। এই যে হাইড্রোকার্বনগুলো রয়েছে, সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বন, আমরা মানে পরবর্তী ক্ষেত্রে কেমিস্ট্রিতে পড়বো সংপৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, অসংপৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে। অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন পরমাণুগুলোর মধ্যে সংযোজী এক বন্ধন থাকে তাদেরকে আমরা কি বলি? সংপৃক্ত হাইড্রোকার্বন। আর যে সকল হাইড্রোকার্বনের মধ্যে কার্বন পরমাণুগুলি পরস্পর সংযোজী দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদেরকে আমরা বলি অসংপৃক্ত হাইড্রোকার্বন। যেমন মিথেন, এগুলো সংপৃক্ত হাইড্রোকার্বন। এদিকে ইথিলিন, অ্যাসিটিলিন, এগুলো হলো অসংপৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সংপৃক্ত হাইড্রোকার্বন এবং অসংপৃক্ত হাইড্রোকার্বন এখন উত্তপ্ত বাষ্পের সাথে বিক্রিয়া করে কার্বনের অক্সি এবং হাইড্রোক্সি যৌগ গঠন করে। সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বনগুলো উত্তপ্ত বাষ্পের সাথে বিক্রিয়া করে অক্সি হাইড্রোক্সি যৌগ গঠন করে, বিশেষ করে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটোন, এই সমস্ত যৌগগুলো তৈরি করে। ঠিক আছে? সংপৃক্ত এবং অসংপৃক্ত হাইড্রোকার্বনগুলো উত্তপ্ত বাষ্পের সাথে বিক্রিয়া করে অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, কিটোন মানে অ্যাসিটোন, এই সমস্ত যৌগগুলো তৈরি করে। দ্বিতীয় ধাপে রয়েছে শর্করা সৃষ্টি। এই ধাপে আমরা কি বলবো? এভাবে বলছে যে হাইড্রোক্সি যৌগগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন শর্করা তৈরি করে। যে হাইড্রোক্সি যৌগগুলো পেলাম আমরা, তাই না? যে অক্সিজেন হাইড্রোক্সি যৌগগুলো অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড এগুলো পেলাম, সেগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে শর্করা, বিশেষ করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, সেই সমস্ত যৌগগুলো তৈরি করে। বুঝতে পারলে তো? চতুর্থ ধাপে হলো ফ্যাট সৃষ্টি বা স্নেহ পদার্থ সৃষ্টি। ফ্যাট সৃষ্টি। দেখো, এই যে আমরা পেলাম যে অ্যালডিহাইড এবং কিটোন ঘনীভূত হয়ে প্রথমে একটা পলিমার যৌগ তৈরি করে। পলিমার মানে অনেকগুলো দিয়ে তৈরি একটা শৃঙ্খলাকার গঠন। অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং কিটোন প্রথমে ঘনীভূত হয়ে একটা পলিমার যৌগ গঠন করে এবং তাদের জারণ বিজারণের ফলে তৈরি হয় ফ্যাটি অ্যাসিড। আর এই সমুদ্রের জলে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে তৈরি করে ফ্যাট। আমরা জানি ফ্যাট বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। তাহলে সমুদ্রের জলে এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে তৈরি করে কি? ফ্যাট। তাহলে কি বললাম? অ্যাসিটালডিহাইড এবং অ্যাসিটোন বা কিটোন প্রথমে ঘনীভূত হয়ে একটা পলিমার যৌগ তৈরি করে এবং তাদের জারণের ফলে তৈরি হয় কি? ফ্যাটি অ্যাসিড। পরবর্তী ক্ষেত্রে এই ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, সমুদ্রের জলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, তাহলে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল এটা মিলিয়ে তৈরি হয় কি? ফ্যাট। তাহলে আমরা ফ্যাট ভাঙলে কি পাচ্ছি? ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, তাই না? তারপরে তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। পরবর্তী ক্ষেত্রে 5 নম্বরে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড হলো কি? প্রোটিনের গঠনগত একক আমরা জানি। তাহলে অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তী ক্ষেত্রে কি? প্রোটিন তৈরি হবে, তাই না? যে হাইড্রোকার্বনগুলো অ্যামোনিয়া এবং জলের সাথে বিক্রিয়া করে। হাইড্রোকার্বনগুলো অ্যামোনিয়া প্লাস জল, অ্যামোনিয়া NH2 প্লাস জল,
বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। তাহলে হাইড্রোকার্বনগুলো অ্যামোনিয়া এবং জলের সাথে বিক্রিয়া করে তৈরি করে কি অ্যামাইনো অ্যাসিড। আর অ্যামাইনো অ্যাসিডগুলো কি পরস্পর পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা শৃঙ্খলাকার গঠন তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে একটা শৃঙ্খলাকার গঠন তৈরি করে, সেটাকে আমরা কি বলি প্রোটিন তৈরি, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিড আসা মানে কি প্রোটিন। আমরা জানি অ্যামাইনো অ্যাসিডের দুটো গ্রুপ থাকে, একটা অ্যামাইনো গ্রুপ, একটা কার্বক্সিল গ্রুপ। একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপ আরেকটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপের সাথে যুক্ত হয়ে একটা জল প্রসারণ করে, যে একটা বন্ড তৈরি করে, সেই বন্ডটাকে আমরা বলি পেপটাইড বন্ড। এরকম অনেকগুলি পেপটাইড বন্ড যুক্ত হয়ে একটা পলিপেপটাইড যৌগ তৈরি করে, আর ওই পলিপেপটাইড শৃঙ্খলটাকে আমরা বলি প্রোটিন। তার মানে অ্যামাইনো অ্যাসিড চলে আসছে, তার মানে এবার প্রোটিন চলে আসবে। তাহলে দেখো, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে প্রোটিন তৈরি করে। তাহলে প্রথমে আমরা কি পেলাম হাইড্রোকার্বন সৃষ্টি, তারপরে কার্বনের অক্সি হাইড্রোক্সি যৌগ গঠন, তারপরে শর্করা সৃষ্টি, তারপরে ফ্যাট সৃষ্টি, তারপরে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি। পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় ধাপে দেখো জৈব যৌগের মিশ্রণ। জৈব যৌগের মিশ্রণ, এই যে সমুদ্রের জলে এই জৈব যৌগগুলো পেলাম আমরা সমুদ্রের গরম তরল পরিবেশে, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, তাই না, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটোন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, তাই না, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, সমুদ্রে গরম তরল পরিবেশে, তাই না, বিভিন্ন যৌগগুলো যে উৎপন্ন হলো মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো মিশিয়ে গিয়ে একটা গাঢ় থকথকে মিশ্রণ তৈরি হলো। এই গাঢ় থকথকে মিশ্রণটাকে বিজ্ঞানী হ্যালডেন কি বলছেন হট ডাইলিউট স্যুপ। কি বলছেন হট ডাইলিউট স্যুপ। এটাকে বলছে কি হট ডাইলিউট স্যুপ। অনেক সময় প্রশ্ন দেয় হট ডাইলিউট স্যুপ কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী হ্যালডেন। কাকে বলছে, যে সমুদ্রে গরম তরল পরিবেশে মিথেন, ইথিন, ইথিলিন, অ্যাসিটিলিন, বিভিন্ন জৈব যৌগগুলো মিথেন, ইথিন, ইথিলিন, অ্যাসিটিলিন, অ্যাসিটালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটোন, তারপরে ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এগুলো মিলিত হয়ে একটা গাঢ় থকথকে মিশ্রণ তৈরি করে। সেই গাঢ় থকথকে মিশ্রণটাকে আমরা কি বলি হট ডাইলিউট স্যুপ। পরবর্তী ক্ষেত্রে তৈরি হয় নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ, তাই না। নিউক্লিক অ্যাসিডের এককটা কি নিউক্লিওটাইড, তাই না। বলছে যে এবং এই এই যে এই যে জৈব যৌগের মিশ্রণ সেখানে কিন্তু নিউক্লিওটাইডের সৃষ্টি হয়েছিল। সেখানে মিলে কি তৈরি হয় পরবর্তী ক্ষেত্রে তোমার দেখো জৈব যৌগের মিশ্রণের পরে চলে আসছি আমরা সঠিক 3 নম্বরে আরেকটা ধাপ আছে, সেটা হলো জটিল যৌগের উৎপত্তি। দেখো জটিল যৌগের উৎপত্তি, জটিল যৌগের সৃষ্টি। এই যে ব্যাপারটা আমরা পেলাম যে হট ডাইলিউট স্যুপের মধ্যে অনেক উপাদান ছিল, মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, এরা পরস্পরের সাথে মিলিত হয়। এদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে, জারণ বিজারণ ঘটে, পলিমেরাইজেশন ঘটে, এর ফলে এরা কাছাকাছি আসে, তাই না। এবং আরও এরা জটিল থেকে জটিল যৌগ যৌগ তৈরি করে। সেই জটিল যৌগগুলোর মধ্যে রয়েছে যেরকম কি নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, তাই না, প্রোটিন, স্নেহ পদার্থ, তাই না, অ্যামাইনো অ্যাসিড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে শর্করার পলিমার। তাই বললাম কি হট ডাইলিউট স্যুপে যে যৌগগুলো ছিল সেই যৌগগুলো পরস্পরের সাথে কেমিক্যাল রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া, পলিমারাইজেশন, জারণ বিজারণ ইত্যাদি প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি করলেন কি তারা পলিস্যাকারাইড, স্নেহ পদার্থ, প্রোটিন, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি যৌগ। পরবর্তী ক্ষেত্রে তৈরি হয় কি 4 নম্বরে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি। নিউক্লিক অ্যাসিড সৃষ্টি। দেখো এইখানে কি হয়, এই যে নিউক্লিক অ্যাসিড মানে কি আমরা ডিএনএ আরএনএ কি বুঝি, তাই না। নিউক্লিয়াসের ভেতরে যে একতন্ত্রী বা দ্বিতীয়ন্ত্রী আম্লিক বস্তু থাকে যারা কি করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করে অথবা বংশগত বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। ঠিক আছে, দেখো কি বললাম তাহলে যে নিউক্লিওটাইডগুলো, নিউক্লিওটাইড মানে নিউক্লিক অ্যাসিডের গঠনগত একক, অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর গঠনগত একককে আমরা বলি নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিক অ্যাসিড মানে কি, নিউক্লিয়াসের ভেতরে যে আম্লিক বস্তুগুলো থাকে সেটা একতন্ত্রী বা দ্বিতন্ত্রী যেটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে অথবা বংশগত বৈশিষ্ট্যের ধারকবাহক হিসেবে কাজ করে, তাদেরকে আমরা কি বলি নিউক্লিওটাইড, তাই না। এই নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করে।
নিউক্লিক অ্যাসিড হলো নিউক্লিওটাইডের পলিমার যৌগ। তাহলে এগুলো 9-এ পড়েছিলাম, নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নিউক্লিক অ্যাসিড তৈরি করে। বিজ্ঞানীরা অনুমান করেছে নিউক্লিক অ্যাসিডের মধ্যে কে আগে সৃষ্টি হয়েছে, ডিএনএ না আরএনএ? তো বলা যায় নিউক্লিক অ্যাসিড দুটোর মধ্যে আগে প্রথমে আরএনএ তৈরি হয়, তার কারণ কি আরএনএ একতন্ত্রী, তাই না, আর ডিএনএ দ্বিতন্ত্রী। এবার আরএনএ থেকে তখন রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে আরএনএ থেকে পরবর্তী ক্ষেত্রে দুটো আরএনএ যুক্ত হয়ে একটা ডিএনএ মলিকিউলস তৈরি করে, বুঝতে পারলে তো? তাহলে প্রশ্নই আসতে পারে যে ডিএনএ এবং আরএনএর মধ্যে প্রথমে কে সৃষ্টি হয়? তাহলে প্রথমে কে সৃষ্টি হয়? আরএনএ সৃষ্টি হয়। দেখো, আর 5 নম্বরে রয়েছে কি, 5 নম্বরে রয়েছে কি, প্রোটোবায়ন বা প্রোটোসেলের উৎপত্তি, তাই না? যে বলছে প্রোটিনগুলো গরম তরল সুখ থেকে আলাদা হয়ে একটা কলোডীয় বস্তু তৈরি করে, প্রোটিনগুলো আলাদা হয় যে একটা কলোডীয় বস্তু তৈরি করে, তাই না? তখন সেই কলোডীয় বস্তুটাকে বলা হয় কোয়াসারভেট মডেল। কোয়াসারভেট মডেল এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আলেকজান্ডার এআই ওপারিন। কোয়াসারভেট মডেল কি বললাম, প্রোটিনগুলো হট ডাইলুট সুখ থেকে আলাদা হয়, এটা একটু মিটিয়ে নিচ্ছি, আমরা বুঝতে পারবো না, তাই না? এখানে আমরা বলতে পারছি প্রোটোবায়ন প্রোটোসেলের উৎপত্তি। 6 নম্বর দিয়ে 5 নম্বর দিয়ে প্রোটোবায়ন। দেখো, প্রোটিনগুলো গরম তরল সুখ থেকে আলাদা হয়ে একটা কি বলবো কলোডীয় বস্তু তৈরি করে, তখন সেই কলোডীয় বস্তুটাকে আমরা কি কোয়াসারভেট মডেল। সুতরাং আমরা বলতে পারি কোয়াসারভেট মডেল হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট নির্মিত এমন একটি সত্তা যাতে কোষ পর্দার মতো দ্বিস্তরী আবরণ রয়েছে। কারণ কোষ পর্দায় শর্করা থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, আর কোষ পর্দার যে তোমার যে কোষ পর্দার যে মেমব্রেনটা সেটা প্রোটিন লিপিড প্রোটিন দিয়ে তৈরি, তাই না? তাহলে কোয়াসারভেট মডেল হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নির্মিত এমন একটি সত্তা যাতে কোষ পর্দার মধ্যে দ্বিস্তরী মানে আবরণ রয়েছে। তাহলে কোয়াসারভেট মডেলকে ওই কি বলবো একটা কোষের পূর্বসূরি হিসেবে গণ্য করা হয়, তাই না? আর কোষ থেকেই তো জীবের সৃষ্টি হয়েছে। তাহলে বিজ্ঞানী ওপারিন কি বলছে, ওপারিনের মতে কোয়াসারভেট মডেল থেকে প্রথমে জীব সৃষ্টি হয়েছে। তো কোয়াসারভেট মডেলটা এরকম, দেখো এই যে একটা কোয়াসারভেট মডেল, এর মধ্যে কি উপাদান থাকে, প্রোটিন থাকে, তারপরে কি থাকে, শর্করা থাকে, আর কি থাকে, ফ্যাট থাকে। আর এই যে এটা হলো বহিঃপর্দা আর এটা হলো অন্তঃপর্দা, এটা হলো বহিঃপর্দা আর এটা হলো অন্তঃপর্দা। তাহলে তো কোয়াসারভেট হলো শর্করা, প্রোটিন এবং ফ্যাট নির্মিত এমন একটি সত্তা যাতে কোষ পর্দার মধ্যে ত্রিস্তরী আবরণ থাকে। তাহলে তাহলে এটাকে তার জন্য কি কোষের একটা পুরুষ হিসেবে ধরা হচ্ছে। তাহলে কে আবিষ্কার করেছিল? বিজ্ঞানী আলেকজান্ডার এআই ওপারিন কোয়াসারভেট মডেল আবিষ্কার করেছিল, বোঝা গেল? এবার আরেকটা ঘটনা আছে পরবর্তী ক্ষেত্রে, এটা তো ওপারিন সৃষ্টি করেছিল, আরেকজন বিজ্ঞানী আছে, বিজ্ঞানী এইচ.ডব্লিউ. ফক্স। এইচ.ডব্লিউ. ফক্স তিনি একটা মডেল আবিষ্কার করেছিল, সেই মডেলটার নাম হলো মাইক্রোস্ফিয়ার মডেল। মাইক্রোস্ফিয়ার মডেল, এই মাইক্রোস্ফিয়ার মডেলে তিনি বলছে মাইক্রোস্ফিয়ার মডেল হলো প্রোটিনের অর্ধবেদ্য পর্দা নির্মিত প্রোটিনের গঠনগত একক। অর্ধবেদ্য পর্দা নির্মিত প্রোটিনের গঠনগত একক। আর প্রোটিনের গঠনগত একককে কি বলি আমরা? অ্যামাইনো অ্যাসিড, তাই না? অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর জুড়ে গিয়ে কি তৈরি হয়? একটি পলিপেপটাইড যৌগ তৈরি হয়, সেটার নাম কি? প্রোটিন। তাহলে অর্ধবেদ্য পর্দা নির্মিত প্রোটিনের গঠনগত একককে আমরা কি বলি? মাইক্রোস্ফিয়ার মডেল। এই মাইক্রোস্ফিয়ার মডেল থেকে প্রথমে জীব সৃষ্টি হয়। এই এইচ.ডব্লিউ. ফক্স তিনি কি করেছিল 1965 খ্রিস্টাব্দে কি করেছিল, 18টি অ্যামাইনো অ্যাসিডকে নির্দিষ্ট গলনাঙ্ক উষ্ণতায় তিনি কি করেছিল, নির্দিষ্ট স্ফুটনাঙ্ক উষ্ণতায় তিনি ফুটিয়েছিল, এবং ফুটিয়ে অ্যামাইনো অ্যাসিডগুলোকে তিনি ঠান্ডা করেন এবং দেখেন যে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে এরকম একটা শৃঙ্খলাকার গঠন তৈরি করছে। তারপরে সেটা কি? প্রোটিনের শৃঙ্খল। পরবর্তী ক্ষেত্রে সেই শৃঙ্খলটাকে আবার ফুটন্ত জলে ফোটান এবং দেখান যে সেগুলো গোল গোল বলের আকারে ফুলে উঠেছে। তারপরে সেইগুলো কি? সেই গোল গোল বলের আকারে ফুলে ওঠা ওইগুলো কি? অ্যামাইনো অ্যাসিড। এক একটা কি? প্রোটিনের মনোমার যৌগ, তাই না? তাহলে অ্যামাইনো অ্যাসিডকে বলতে পারি আমরা কি, মানে অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে অর্ধবেদ্য পর্দানির্মিত প্রোটিনের গঠনগত একককে কি বলছি আমরা? কোয়াসারভেট মডেল। এবার বলছে এই যে মাইক্রোস্ফিয়ার মডেল পেলাম, কোয়াসারভেট মডেল পেলাম, এই মাইক্রোস্ফিয়ার মডেল কোয়াসারভেট মডেলের সাথে নিউক্লিক অ্যাসিডগুলো মিলিত হয়ে যে একটা যৌগ তৈরি করে সেটাকে আমরা কি বলছি? প্রোটোবায়ন বা প্রোটোসেল, তাই না? অনুমান করা হয় যে বৃহদাকার নিউক্লিক প্রোটিন অণুগুলো মুক্ত জিনের কাজ করে। এরকম অনেকগুলো জিন একত্রিত হয়ে একটা তোমার সংগঠন তৈরি করে, এই সংগঠনটাকে আমরা কি বলি? প্রোটোবায়ন বা প্রোটোসেল। অর্থাৎ আমরা বলতে পারি যে মাইক্রোস্ফিয়ার মডেল, কোয়াসারভেট মডেল এদের সঙ্গে নিউক্লিক অ্যাসিডগুলো পরস্পর যুক্ত হয়ে যে গঠনটা সৃষ্টি করে সেটাকে কি বলছি আমরা? তোমার হলো কোয়াসারভেট মডেল, সেটাকে আমরা কি বলছি? প্রোটোবায়ন বা প্রোটোসেল।
এই যে প্রোটোবায়ট বা প্রোটোসেল। আবার বলছি মাইক্রোস্ফিয়ার মডেল, কোয়াসারবেট মডেল এদের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে একটা গঠন তৈরি করে, সেটাকে আমরা কি বলছি, প্রোটোবায়ট বা প্রোটোসেল। আরেকটা জিনিস আছে, একটুখানি বললেই হয়ে যাবে, মিলারের পরীক্ষা। যে ওপারিন আর হ্যালডেন কি বলেছিল, যে স্বাধীন পৃথিবীর সরল যৌগগুলো বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে জটিল যৌগের সৃষ্টি হয়েছিল, তাই না? এই মতবাদটা পরীক্ষার সাহায্যে প্রমাণ করেছিলেন বিজ্ঞানী মিলার এবং উরে, তাই না? বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে 1953 খ্রিস্টাব্দে। তারা একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করেছিল। এরকম একটা কাচের ফ্লাক্স নিয়েছিল, সেই কাচের ফ্লাক্সের মধ্যে তারা একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করেছিল, অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সময় যে পরিবেশটা ছিল সেরকম একটা পরিবেশ সৃষ্টি করেছিল, তাই না? তারা তোমার কি করেছিল, পৃথিবীর সৃষ্টির সময় যে পরিবেশ ছিল সেই পরিবেশ একটা করেছিল। তারা টানা 18 দিন ধরেই পরীক্ষাটা করেছিল, ঠিক আছে? তো এই পরীক্ষার জন্য তারা কী কী যন্ত্রপাতি ব্যবহার করেছিল, তড়িৎ সংযোগযুক্ত টংস্টেন নির্মিত দুটি ইলেকট্রোড, গোলাকার কাচের ফ্ল্যাক্স, গোলতল ফ্ল্যাক্স, ইউ আকৃতির কাচের নল আর ঘনীভবন জল। তারা একটা গোলতল কাচের ফ্ল্যাক্সের মধ্যে একটা কৃত্রিম পরিবেশ সৃষ্টি করেছিল, যে পরিবেশটা পৃথিবীর সৃষ্টির সময় যে পরিবেশ ছিল, অর্থাৎ সেই সময় পৃথিবীতে কি বিদ্যুৎ শক্তি ছিল, তারপরে হলো তোমার কি বলবো ওই মহাজাগতিক শক্তি ছিল, তাই না, অতিবিঘ্ন রশ্মি ছিল। তারা কি করেছিল, তারা ওই গোলতল ফ্লাক্সের মধ্যে অ্যামোনিয়া, মিথেন এবং হাইড্রোজেন 2:2 অনুপাতে নিয়েছিল। অ্যামোনিয়া মিথেন হাইড্রোজেন কত 2:2 অনুপাতে নিয়েছিল তারা, তাই না? এই অনুপাতে নিয়েছিল। এবং তারা নিচের দিকে ছোট গোলাতল ফ্লাক্স থেকে ছোট নিচের দিকে ওই কাচের ফ্লাক্সের মধ্যে তারা এটা নিয়েছিল, আর নিচের দিকে আরেকটা গোলাতল ফ্লাক্স নিয়েছিল। সেই গোলাতল ফ্লাক্সের মধ্যে জল নিয়েছিল। সেই জলটাকে তারা ফোটাতে থাকে, জল ফুটে কি হয়, বাষ্প তৈরি হয়, বুঝতে পারলে তো? আর তারা একটা তোমার টংস্টেন ইলেকট্রোডোসের একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিল। টংস্টেন ইলেকট্রোডোসের একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করেছিল, যে বিদ্যুৎ স্ফুলিঙ্গ প্রায় 60,000 ভোল্টেজের একটা বিদ্যুৎ স্ফুলিঙ্গ, যেটা বজ্রপাতের সময় উৎপন্ন বিদ্যুৎ স্ফুলিঙ্গের থেকেও বেশি। কারণ সেই সময় পৃথিবীতে কি তড়িৎ রাসায়নিক মানে বিদ্যুৎ, মহাজাগতিক শক্তি, বিদ্যুৎ শক্তি এগুলো ছিল। তো এই নিচের যে গোলতল ফ্লাক্সটা ছিল, সেই গোলতল ফ্লাক্সে জল ফুটে বাষ্পীভূত হয়, সেই জলীয় বাষ্পটা এসে তখন কাচের ফ্লাক্সে এসে জমা হয়। তখন এই জলীয় বাষ্পের সঙ্গে অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন এগুলো কি রাসায়নিক বিক্রিয়া করে, জারণ বিজারণ ঘটে, পলিমারাইজেশন ঘটে, তাই না? এর ফলে যে যৌগগুলো উৎপন্ন হয়, সেই যৌগগুলো কি হয়, তারা দেখো নিচে এরকম একটা নল ছিল, সেই নল বেয়ে নিচে একটা ঘনীভবন ফ্লাক্স রয়েছে, তাই না? সেই ঘনীভবন ফ্লাক্সে এসে যে উৎপন্ন দ্রবগুলো উৎপন্ন হলো, সেই উৎপন্ন যৌগগুলো এখানে এসে জমা। পরবর্তী ক্ষেত্রে এই যৌগগুলোর বিশ্লেষণ এবং ক্রোমাটোগ্রাফি করে দেখা যায় যে এর ভেতরে প্রচুর জটিল যৌগ সৃষ্টি হয়েছে। এর ভেতরে অনেক অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি হয়েছে, বিশেষ করে গ্লাইসিন, অ্যালানিন, এছাড়া গ্লাইকোলিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফিউরারিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া। তাহলে এগুলো কি সবই জটিল যৌগ। কোথা থেকে তৈরি হলো? তাহলে তিনটে যৌগ, অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেনের জলীয় বাষ্প। তাহলে এই যৌগগুলো ঘনীভবন, পরিবেশন ইত্যাদির মাধ্যমেই তো এই সমস্ত জটিল যৌগগুলো, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, কি বলবো গ্লাইকোলিক অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, অ্যামাইনো অ্যাসিড দুটো পাওয়া গেছিলো, একটা অ্যালানিন একটা গ্লাইসিন, দুটো অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিলো, একটা অ্যালানিন একটা গ্লাইসিন, তাই না? ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, তাই না? এগুলো সব জটিল যৌগ। পরবর্তী ক্ষেত্রে তারা অ্যাডিনিন তৈরি করতে সক্ষম হয়েছিল, তাই না? তাহলে এর থেকে কি প্রমাণ হয়, সরল যৌগগুলো ঘনীভবন বা পরিবেশের মাধ্যম দিয়ে আসতে জটিল যৌগ সৃষ্টি করা হয়। তাহলে এইখানে কি করা হলো, কি প্রমাণিত হলো, যে বলেছিল বিজ্ঞানী ওপারিন আর হ্যালডেন যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে জটিল যৌগ সৃষ্টি হয়েছিল, সেই পরীক্ষার কি সত্যতা প্রমাণ করা হয়েছিল। সেটা কে করলো তাহলে? বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। বুঝতে পারলে তো? ঠিক আছে, এটা খুব আসে পরীক্ষাতে। তাহলে আজকের ভিডিও এমনি থাকলো। পরের ভিডিওতে আমরা তোমার ওই ডারউইন নিয়ে, ল্যামার্ক নিয়ে আলোচনা করবো। ল্যামার্ক, ডারউইন খুব বেশি কঠিন চ্যাপ্টার না, সোজা চ্যাপ্টার, পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।